জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। নতুন প্রজাতন্ত্র গড়তে হলে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। সকালে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করলো ছাত্র জনতা নিয়ে গঠিত নতুন এই রাজনৈতিক দল। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি শুধু সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চায়। নির্বাচন যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য পুরনো শাসন কাঠামো পরিবর্তনের কথাও বলেন তিনি। পাশাপাশি জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতে হবে বলেও মন্তব্য করেন এনসিপি প্রধান। এ সময় রাষ্ট্র গঠনে দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতে হবে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে যাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। যে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে। সেজন্য আগামী নির্বাচন গণপরিষদ ও জাতীয় নির্বাচন হিসেবে গণ্য হতে পারে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর রায়ের বাজারে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করে কথা বলেন তিনি। দলীয় প্রধানের সাথে শ্রদ্ধা নিবেদন করেন সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতারা দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান একটি প্রকৃত গণতন্ত্রে উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যে পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য ছাড় না করলে ৩ গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে নৌযান ডুবে নিহত কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দ্রব্যমূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় আছে। তিনি বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করার সরবরাহে কোনো ঘাটতি নেই। এর আগে গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা ডুবে নিহত ৬ কর্মীর পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন তিনি। তাদেরকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকা এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। সমস্যা ৩ গুণ করা হয়েছে, আপনার পোর্ট রেট ৩ গুণ। তার মানে এখন প্রতিদিনে $48 করে দিতে হবে। অত্যন্ত কঠোর ভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। সেই কারণে আপনারা এখন দেখছেন যে বাইরে গ্যাস আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। ভোজ্য তেলের কিছু কিছু উদ্যোগ লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। সাপ্লাই যতদূর আমি জানি, বন্দর খবর থেকে বলছি, সাপ্লাইতে কোনো ঘাটতি নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন।
এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে পারলে আইএমএফ এর ঋণের কোনো প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীতে একটি গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে 50% এজেন্টকে অবশ্যই নারী হতে হবে। জাতীয় পরিচয়পত্রে নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। যে কেউ চাইলেই ব্যাংকের পর্ষদে বসতে পারবে না, এজন্য নীতিমালা তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এমনকি যোগ্যতা না থাকলে ব্যাংকের পরিচালকও হওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন গভর্নর। এছাড়া ব্যাংক ঝুঁকিতে পড়লে কোনো অবস্থাতেই নিরীক্ষা প্রতিবেদন তৈরিতে অনিয়ম করা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন গভর্নর। একইবার শেষ হবে 6টা ব্যাংকের, একইবার শেষ হয়ে যাবে এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ। আমরা চেষ্টা করছি জুলাই এই দিকে আমরা ব্যাংক রেজলিউশনের দিকে এগোতে। বাংলাদেশ সরকার ইজ এনগেজড, বাংলাদেশের আইএমএফের সাথে আমরা কথা এখনো আমাদের আলোচনা চলছে। উই হ্যাভ ডান ওয়েল সো ফার। অল দ্য টার্ন অ্যারাউন্ড ইজ উইদাউট এনি আইএমএফ মানি। We can do without IMF money, that's not an issue. But we want to maintain good relations. অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় 13 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় দিতে 30 এপ্রিল দিন ধার্য করেছে আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। আমানের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দুর্নীতির এই মামলার তার কোনো সম্পৃক্ততা নেই। 2007 সালে 6 মার্চে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। এ বছরের 21 জন আমানুল্লাহ আমানকে 13 বছর এবং তার স্ত্রী সাবেরা আমানকে 3 বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। 2010 সালের 16 আগস্ট হাইকোর্টে তাদের খালাস দেন। পরে হাইকোর্টেও এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ 2014 সালের 26 মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন। 2023 সালের 30 মে হাইকোর্টের একটি বেঞ্চে আমানের 13 বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের 3 বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেওয়া হয়। আমাদের পক্ষে আমরা এবং দুদকের আইনজীবী আর্গুমেন্ট করেছে এবং আজকে কিন্তু লাস্ট ডে। এর আগে 3 দিন মানে 4 দিন আর হিয়ারিং হলো এবং এই মামলাটা আগামী 30 এপ্রিল রায়ের জন্য রেখেছেন। আশা করছি যে আমানুল্লাহ আমান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সম্পদ আর্ন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে, এভিডেন্স প্রডিউস করতে পারে না, আমরা আশা করছি আমানুল্লাহ আমান ন্যায় বিচার পাবে। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার এত্রোচিয়া ইউনিয়নের চানখোলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, তারাবি নামাজের সময় 10টা থেকে 12টা সিএনজি চালিত অটোরিকশা নিয়ে 20 থেকে 30 জন গ্রামে হানা দেয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকে ডাকাত আসার ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয়রা জড়ো হয়ে 2 জনকে ধরে গণপিটুনি দেয়। অন্যরা স্থানীয়দের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় গ্রামের 5 বাসিন্দা গুলিবিদ্ধ হয়। আহতরা নগরের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তবে অনেকের দাবি আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে, কিন্তু ব্যাপারে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। 12টা সিএনজি নিয়ে আসছে ওনারা, সবার মুখোশ পরা, হাতে অস্ত্র। মসজিদের মাইকে বলতেছে তারাবির মাঝামাঝি প্রায় শেষের মধ্যে বলাতে ওই মাইকে সবাই বলতেছে ডাকাত ঢুকছে, ডাকাত ঢুকছে, সব সম্পূর্ণ মাইকে বলে দিয়েছে। তারপর সবাই সতর্কভাবে হয়ে গেছে। তারপর ওরা বাঁচার জন্য যে যেভাবে পারছে এলোপাতাড়ি গুলি করে এখান থেকে পালিয়ে যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে অন্তত 4 শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনায় রাতভর বিক্ষোভ করেছে
শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা জানায় ধোলাইখাল এলাকায় নির্মাণাধীন ঢালাই রাস্তার ওপর ভুলক্রমে পা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাটকে ধাক্কা দেন এলাকাবাসী। পরে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে শিক্ষার্থীকে মারধর করেন স্থানীয়রা। পরে আশপাশ থেকে শিক্ষার্থীরা বাধা দিতে গেলে তারাও মারধরের শিকার হন। এই ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্লাবঘর ভাঙচুর সহ বিক্ষোভ করেন এলাকায়। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জন্য এখানে শান্তপূর্ণভাবে দাঁড়িয়েছি, ওই অবস্থায় আমাদের উপর উনি এসে হামলা করে। এই হামলার কারণ কি? এই অবস্থায় আমরা যদি এই স্বাধীন দেশে থাকা অবস্থায় যদি আমরা শিক্ষার্থীরা এখনো হামলার শিকার হই, আমরা কোন অবস্থায় আছি? আমরা ঢোকার পর উপর থেকে ইট পাটকেল এবং গরম পানি এবং পেপসির বোতল, যে কাচের বোতলগুলো, ওইগুলো অজরে মারছে। অনেক ছেলে মানুষ অসুস্থ হয়েছে, আমার মাথা পুড়ে গেছে গরম পানিতে। ওদের অভিযোগ আছে উপর থেকে ইট ফেলছে, এটা বলতেছে। তো আমাদের এখানে অফিস যে পুলিশ বা যারা আছে, আমরা যারা আছি, আমাদের আরও কিছু ফোর্স আসতেছে। আমরা এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। যদি অ্যারেস্ট করতে অ্যারেস্ট করে আমরা নিয়ে যাবো, আইনগত ব্যবস্থা নেব। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে পাক বিতণ্ডার 3 দিন পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। শান্তির জন্য জেলেনস্কি যতক্ষণ না সদিচ্ছা দেখাচ্ছেন, ট্রাম্প ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের জন্য এই সহযোগিতা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। সামরিক সহায়তা স্থগিতের আওতায় পড়েছে ইউক্রেনের থেকে পড়ে থাকা এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ড রয়েছে এইসব যুদ্ধ রসদ। এই অবস্থায় ইউক্রেনীয় জনগণের জন্য ওয়াশিংটনের সমর্থন আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন জেলেনস্কি। এমনকি যুদ্ধ অবসানের মধ্যে দিয়ে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির বিকল্প নেই বলেও পুনর্ব্যক্ত করেন তিনি। অবশেষে কানাডা ও মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপ মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে। 1 মাস স্থগিতের পর পুনরায় তা কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসেই সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচারের জন্য প্রতিবেশী কানাডা ও মেক্সিকোকে দোষারোপ করে তাদের ওপর শুল্ক আরোপের হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। এই সমস্যার সমাধানের সময় চায় দুই দেশ, যার ফলে গেল 1 ফেব্রুয়ারি থেকে 1 মাস স্থগিত থাকা শুল্ক আরোপের আদেশ। এবার এই সময়সীমা পার হবার পরই শুল্ক কার্যকরের ঘোষণা আসলো। পাশাপাশি আগামী 2 এপ্রিল থেকে কানাডা ও মেক্সিকোর ওপর রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকরের ঘোষণা দেন ট্রাম্প। এদিকে চীনের পণ্যর ওপর শুল্ক হার 10% থেকে বাড়িয়ে 20% করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে 3 দেশ। এবারে খেলার খবর। সকালে মিরপুরে ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেছে নিউজিল্যান্ডের একটি প্রতিনিধি দল। এর মধ্যে দিয়ে আলোর মুখ দেখতে পারে গেল বছর স্থগিত হওয়া এ দলের সিরিজ। নারী টি-20 বিশ্বকাপ সরে যাওয়ার পর বাংলাদেশ সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড এ দল। 2টি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে ম্যাচ খেলতে 28 সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল কিউইদের। ম্যাচগুলো হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ সময় রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ সফর স্থগিত করলেও এবছর আয়োজন হতে পারে এ দলের সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে দুবাইয়ে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3 ম্যাচে 3টিতেই জিতেছে ভারত। অপরদিকে গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারালেও অস্ট্রেলিয়ার বাকি ম্যাচগুলো বৃষ্টিতে ভেসে যায়। এ নিয়ে টানা 6বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে ভারত। 2002 সালে স্বাগতিক শ্রীলঙ্কার সাথে যৌথভাবে এবং 2013 সালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5ম সেমিফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়া। 2006 সালে মোহালিতে নিউজিল্যান্ডকে 34 রানে এবং 2009 সালে ইংল্যান্ডকে 9 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অজিরা। ওয়ানডেতে 151 বারের মুখোমুখি লড়াইয়ে
অস্ট্রেলিয়ার জয় 84 ম্যাচে এবং ভারতের 57 ম্যাচে, বাকি 10 ম্যাচ হয় পরিত্যক্ত। এই ম্যাচের উপর নির্ভর করছে ফাইনালের ভেন্যু। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সামনে রেখে আবাসিক ক্যাম্পে থাকা বাংলাদেশিদের ফুটবলাররা তৃতীয় দিন মাঠে অনুশীলন সেরেছে। সোমবার কিংস এরেরায় প্রায় 2 ঘন্টা ঘাম ছড়িয়েছেন তপু রাকিবরা। ক্যাম্পে থাকা 28 ফুটবলার ফিটনেসের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আসন্ন ভারত ম্যাচের আগে ঘরের মাঠে আর মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাবে এই দল। এরপর প্রায় 2 সপ্তাহের ক্যাম্প করতে সৌদি যাবে ফুটবলাররা। ক্যাবরেরা শীর্ষরা মনে করেছেন নিজেদের সেরাটা খেলতে পারলে ভারতের বিপক্ষে পূর্ণ পয়েন্ট আদায় সম্ভব। আর জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বললেন, প্রতিবেশী দেশ র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকলেও লড়াই হবে হাড্ডাহাড্ডি। আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা অনেক মোটিভেটেড, কারণ ওরা জানে যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা সবসময় একটা ডুয়েল ফাইট হয়। এটা ইন্ডিয়ার সাথে আমাদের বরাবরই ইন্ডিয়ার সাথে আমাদের একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেটার জন্য আমার প্লেয়াররা জানে কার কার ক্যাপাবিলিটিস কী, এবং সবাই দেখলাম মোটিভেটেড, কারণ আমরা জানি যে আমাদের এই টিমের সাথে আরও 2 জন বাংলাদেশি বিদেশি হামজা এবং আহমেদুল যুগ হচ্ছে। সো ওদের সাথে ওদেরকে কপ করতে হবে। দর্শক, শেষ করছি এখন চারিদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।